শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজিজুল ইসলাম মামুন, প্রভাষক বাংলা বিভাগ। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি বাংলা সাহিত্যের ইতিহাস, আদি ও মধ্যযুগ থেকে। আদি ও মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন সমূহ নিয়ে আমাদের টিউটোরিয়াল চলমান আছে। আদি নিদর্শন থেকে আমরা ইতিমধ্যে চর্যাপদ সম্পর্কে আলোচনা করেছি। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কিভাবে এসেছে, শ্রীকৃষ্ণ কীর্তনের মূল ভাবটা কি, ঠিক আছে, এটার নামকরণ কিভাবে হয়েছে, কে আবিষ্কার করেছেন, এই বিষয়গুলো নিয়ে আজকে টিউটোরিয়াল শেষ করব। তোমাদের আগেও বলেছিলাম বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ। বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের অন্যতম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন হিসেবে আমরা গ্রহণ করেছি কাকে? চর্যাপদকে। চর্যাপদের পরেই বাংলা সাহিত্যের সবচাইতে গ্রহণযোগ্য এবং মানসম্মত সাহিত্যকর্ম যেটা আমাদের হস্তগত হয়েছে এবং যার ইতিহাস প্রায় 1000 বছরের কাছাকাছি, সেই সাহিত্যকর্মটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন। চর্যাপদের আধো বিকশিত বাংলা ভাষার পরিস্ফুট রূপটি আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মাধ্যমে। চর্যাপদে যে বাংলা আমরা পরিচয় পেয়েছি, চর্যার বাংলা নিয়ে অনেক মতভেদ আছে। কেউ ওই চর্যার ভাষাকে বাংলা ভাষা দাবি করেছেন, কেউ মৈথিলি ভাষা দাবি করেছেন, কেউ অহমিয়া ভাষা দাবি করেছেন, ঠিক আছে, এরকম বিভিন্ন মতভেদ আছে। কিন্তু আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষায় যদি আসি, ওই যে চর্যার ভাষা যে বিকাশের ধারায় ছিল, ওখান থেকে আসলে বাংলা হিসেবে পরিপূর্ণভাবে বিকশিত রূপটা আমরা খুঁজে পাই শ্রীকৃষ্ণ কীর্তনে। এর রচনাকাল হিসেবে ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগ, পরবর্তী সময়কে ধরা হয় ত্রয়োদশ শতাব্দী। বাংলা সাহিত্যের যে এক অন্ধকার যুগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ওই চর্যার পরবর্তী সময়, চর্যা আবিষ্কারের পর চর্যার শেষ সময়কাল এবং শ্রীকৃষ্ণ কীর্তনের শুরু হওয়ার সময়কাল, এর মধ্যবর্তী যে 150 বছরের মতো সময়কাল রয়েছে, ওই সময়কালকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। তো তুর্কি শাসনামলে এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা দখল করেছিলেন, রাজা লক্ষণ সেনকে হারিয়ে পরাজিত করে, বা লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল, ইতিহাস যেভাবে ব্যাখ্যা করে আসলে। তো ওই বাংলায় যখন তুর্কিরা এসেছিল, তারপরে প্রভাব পড়েছিল ওই তুর্কি শাসন ব্যবস্থার ফার্সি ভাষার। তখন যেটা আসলে হয়েছিল, আগের যে সাহিত্যকর্ম তার বেশিরভাগই কি হতো, রাজদরবার কেন্দ্রিক। রাজদরবারের জমিদার বা রাজন্য যারা ছিল, তাদের আসলে গুণ কীর্তন করে বা তাদের সহায়তায় সাহিত্যকর্ম হতো, ঠিক আছে। ওই সময় হয়তো তুর্কিরাও সাহায্য করে, তুর্কিদের উদ্দেশ্য হয়েছিল সাহিত্য রচনা করার চেষ্টা করা হয়েছিল, সেই সাহিত্য হয়তো বাংলায় রচিত হয়নি, সেই সাহিত্য হয়তো তুর্কি ভাষায় বা ফার্সি ভাষায় রচিত হয়েছিল, যে কারণে এটা বাংলাতে আসলে ওইরকম ভাবে আসেনি, বা বাংলায় ওই সময়ের যে সাহিত্য কর্মগুলো হয়েছিল বা নিদর্শনগুলো ছিল, ওই নিদর্শনগুলো আমাদের হস্তগত হয়নি। শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আমরা যেটা বলছি, এই শ্রীকৃষ্ণ কীর্তন কোথায় পাওয়া গিয়েছিল? একবারে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। একটা গোয়াল ঘরের মধ্যে মাচা ছিল, এই মাচার মধ্যে কিছু পুঁথি ছিল, এই পুঁথির মধ্যে থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ। বড় চণ্ডীদাসের, এবং এই শ্রীকৃষ্ণ কীর্তনটা কার লেখা? বড় চণ্ডীদাস। চণ্ডীদাস নিয়ে আসলে বাংলা সাহিত্যে একটু মতভেদ আছে। আমরা আগামী টিউটোরিয়ালে চণ্ডীদাস সমস্যা নিয়ে আমরা কিছু আলোচনা করব, চণ্ডীদাস সমস্যাটা আমরা জানার চেষ্টা করব। বড় চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংস্কৃত সাহিত্যের, সংস্কৃত যে সাহিত্য আছে, ওই সাহিত্যে জয়দেব নামের একজন কবি ছিলেন এবং তিনি লিখেছিলেন গীত গোবিন্দ কাব্য। ওই গীত গোবিন্দ কাব্যের ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয় কি দেয়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রভাবটা হলো, মূল প্রভাবটা হলো কি? গীত গোবিন্দ। দুটি কাব্যেরই মূল বিষয়বস্তু রাধা ও কৃষ্ণের প্রেম লীলাকে কেন্দ্র করে রচিত হয়েছে। রাধা কৃষ্ণের যে প্রেম লীলা বা প্রেম কাহিনী,
সেটাই দুইটা কাহিনীতেই আছে, গীত গোবিন্দ আছে আবার শ্রীকৃষ্ণ কীর্তনে আছে। তবে এখানে যেহেতু গীত গোবিন্দ আগের বা সংস্কৃত ভাষায় লেখা, জয়দেবের লেখা, আমাদের যে বড় চণ্ডীদাস বা চণ্ডীদাসের লেখা যে শ্রীকৃষ্ণ কীর্তন, এই শ্রীকৃষ্ণ কীর্তনে গীত গোবিন্দের প্রভাব রয়েছে। আর শ্রীকৃষ্ণ কীর্তন বড় চণ্ডীদাস লিখছে, তাহলে তখন বললেন যে বসন্ত বল্লভ রায় উনি আবিষ্কার করেছেন। বসন্ত বল্লভ রায়, বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, ঠিক আছে, উদ্ধার করেছিলেন তিনি। যেমন হরপ্রসাদ শাস্ত্রী কি উদ্ধার করেছিলেন বা আবিষ্কার করেছিলেন, মনে রাখতে হবে তো, চর্যাপদ আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, আর শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেছিলেন কে? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। যে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন যেটা, এটা হলো 13 খণ্ডে বা 13টা অধ্যায়। খণ্ড মানে মনে করো না যে 13টা বই, 13টা পার্ট। তোমরা যে বাংলা সাহিত্যের ইতিহাস বই কিনেছো, এখানে 2 খণ্ড আছে, ওই রকম খণ্ড না, 13টা অধ্যায় আছে এর মধ্যে, ঠিক আছে। কাহিনী যে বর্ণনা করেছে, বর্ণনার মধ্যে 13টা অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। আর গীত গোবিন্দ কাব্য 12 খণ্ডে সমাপ্ত হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন 13 খণ্ডে আর গীত গোবিন্দ 12 খণ্ডে সমাপ্ত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁটিল্লা গ্রামের গোয়ালঘর থেকে আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। জয়দেবের গীত গোবিন্দ কাব্যে রাধাকৃষ্ণের প্রেম লীলার লৌকিক জগতের প্রভাব কম ছিল। তো আমরা যেটা বলছি যে সংস্কৃত ভাষায় যে গীত গোবিন্দ লেখা হয়েছিল এবং সেই গীত গোবিন্দের প্রভাবেই চণ্ডীদাস বা বড় চণ্ডীদাস, অনন্ত বড়, এরকম নাম আমরা পাবো সামনে টিউটোরিয়ালে আলোচিত হবে। তো উনি যে গ্রন্থটি লিখেছেন শ্রীকৃষ্ণ কীর্তন, ওই কাহিনীর মূলটা ঠিক আছে, কিন্তু ভাবগত বা জাগতিক যে বর্ণনা, এখানে পার্থক্য আছে। গীত গোবিন্দে জয়দেব কাকে দেখিয়েছেন? দেবতা এবং দেবীদের প্রেম লীলা এখানে দেখিয়েছেন। আসলে এখানে মানবীয় আকর্ষণ, যে আমরা যে মানবের যে একটা প্রভাব, বা এই ইহ জগতে বা এই আমাদের লৌকিক জগতে, আমরা যে জগতে বাস করছি, এই জগতের আসলে প্রভাব কম ছিল। এই জগতের প্রভাব ছিল, এটা আসলে বলা যাবে না, খুব কম। কিন্তু বড় চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পৌরাণিক ও লৌকিক ধারাকে গ্রহণ করে লৌকিক মানবীর উচ্ছল জীবন কামনার সাগরে ভাসিয়েছেন। এই যে মানবীর যে জীবন, তিনি এই রাধাকে এবং কৃষ্ণকে, কৃষ্ণ তো হলো বিষ্ণুর একটা রূপ, বিষ্ণুর একটা অবতার, এই কৃষ্ণকে তিনি কি পর্যায়ে নিয়ে এসেছেন? মানব বা মানুষের একজন যুবক হিসেবে নিয়ে এসেছেন। নিয়ে এসে তিনি এখানে মানবীয় বা নারী রাধার সাথে তার একটা প্রেমের ঘটনা বর্ণনা করেছেন বড় চণ্ডীদাস। এবং সেখানে কি দেখা গেছে? তাদের জীবনের যে কামনা, তাদের যে বাসনার যে তীব্রতা প্রকাশিত হয়েছে, বা যে সাগর আমাদের সামনে দিয়ে ভেসে গিয়েছে, সেই জগৎটা কি হয়েছে? মনে হয়েছে একজন একেবারেই মানবীর জগৎ। এখানে আসলে ঐশ্বরিক বা পরলৌকিক জগতের বা যেটা দেবতাদের যে অবস্থান, সেই অবস্থান থেকে সরে এসে তিনি মানবের পর্যায়ে চলে এসেছেন বা নিয়ে এসেছেন সাহিত্যকর্মটাকে। সেটা করেছেন কে? বড় চণ্ডীদাস। কোথায়? শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সমাজ জীবন ও মানব জীবনকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে মুখ্য, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এখানে মানব জীবন প্রতিষ্ঠিত হয়েছে, সমাজ জীবন প্রতিষ্ঠিত হয়েছে। ওইখানে দেবতাদের রাজসভার প্রতিষ্ঠা প্রভাব নেই, কিংবা দেবতাদের অবস্থানের প্রভাব নেই। মূল প্রভাবটা কি? মানবীয় প্রভাব এবং আমাদের এই লৌকিক জগতের সমাজের প্রভাব। কাব্যটি বাংলা সাহিত্যে অভিনব ভাষাতাত্ত্বিক দিক শুধু নয়, কাহিনীর অভিনবত্ব, ছন্দ, অলঙ্কারগত দিক থেকে অনন্য। এবং এই যে শ্রীকৃষ্ণ কীর্তন বড় চণ্ডীদাসের লেখা বা যেটা আবিষ্কৃত হয়েছে, সেখানে আসলে বাংলা সাহিত্যের কি একটা ভাষাতাত্ত্বিক, শুধু ভাষা যে আমাদের আদি মধ্যযুগের ভাষা নিদর্শন শুধু এইখানেই নয়, এখানে কাহিনী বর্ণনার অভিনবত্ব, এখানে কি দেবতাকে ছেড়ে এসে মানবের পর্যায়ে নিয়ে আসা, এর ছন্দের প্রয়োগ, অলঙ্কারের প্রয়োগ, এই ক্ষেত্রেও এটা কি তিনি বিশিষ্টতা দান করেছেন, অন্যরকম একটা বৈশিষ্ট্য এখানে তিনি উপস্থাপন করতে সক্ষম হয়েছে। বাংলা সাহিত্যের ইতিহাসের কথিত অন্ধকার যুগ
বা অনুর্বর সময়ের পরবর্তী সময়ের উজ্জ্বল সাহিত্যকর্ম শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যে যেটা বলা হয়ে থাকে অন্ধকার যুগ, সেই অন্ধকার যুগ যদি থেকেই থাকে বা এই অনুর্বর সময় যেখানে আসলে আমরা স্বীকৃত সাহিত্য বা প্রতিষ্ঠিত সাহিত্যের অভাব রয়েছে, ওই সময়ের পরবর্তী চর্যাপদের শেষ এবং যে সময়টাকে আমরা আসলে অন্ধকার যুগ বলি বা অন্ধকার যুগের যখন শেষ কাল, তার পরবর্তী সময়ের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম এবং উজ্জ্বল সাহিত্যকর্ম শ্রীকৃষ্ণ কীর্তন। আদি মধ্যযুগের সাহিত্যকর্মের একমাত্র নিদর্শন বড়চণ্ডী দাসের এই শ্রীকৃষ্ণ কীর্তন। বড়চণ্ডী দাসের লেখা এই শ্রীকৃষ্ণ কীর্তনটি কি আদি মধ্যযুগের প্রথম এবং একমাত্র সাহিত্য নিদর্শন। তারপরে আমরা কোথায়, তারপরে যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলো কি বৈষ্ণব পদাবলী চলে আসবে বা অনুবাদ সাহিত্য আসবে, রামায়ণ মহাভারতের অনুবাদ, প্রণয় উপাখ্যান আছে যেগুলো আসলে মুসলিমদের একটা প্রভাব আছে প্রণয়, রোমান্টিক প্রণয় উপাখ্যানে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে কি হবে মধ্য পর্যায়ে চলে যাবে। আদি পর্যায়ে, মধ্যযুগের আদি পর্যায়ে একমাত্র নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন এবং এর কৃতিত্বকার বড়চণ্ডী দাসের। এই শ্রীকৃষ্ণ কীর্তনটা কেন গোয়ালঘরে পড়েছিল বা এটার যে অবহেলায় ছিল কেন, তারও একটা মতভেদ রয়েছে। মতভেদটা আমরা সামনে আলোচনা করব। এটার একটা মতভেদ রয়েছে, হয়তো তোমাদের মনে যদি প্রশ্ন জেগে থাকে, এই প্রশ্ন হয়তো এই মতভেদের যে বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছেন সেটা থেকে হয়তো তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়েও যেতে পারো। শ্রীকৃষ্ণ কীর্তন কিভাবে আবিষ্কৃত হয়েছিল, কে আবিষ্কার করেছিলেন এটা আমরা বলেছি, আবার বলি। বসন্ত রঞ্জন রায়, বাংলা 1316 বঙ্গাব্দে, 1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচার উপর থেকে শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি আবিষ্কার করেন। কোথায় ছিল? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম। ওই গ্রামের আবার জমিদার ছিল তারা, তাদের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ঠিক আছে, এটাও রাজদরবারে ছিল। রাজদরবার থেকে কেন যে এটা গোয়ালঘরে ছিল এটা নিয়ে চলে গিয়েছিল নিয়ে অনেক মতভেদ আছে। তো মতভেদ গুলো আসলে এখানে প্রতিষ্ঠিত অনেকে অনেকভাবে করার চেষ্টা করেছেন, কিন্তু এটা মূল বিষয়টা কি, এটা আবিষ্কৃত হয়েছে এবং আবিষ্কার করেছেন কে? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। এবং বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভের এই আবিষ্কারের কারণে আমরা কি যে বাংলা সাহিত্যের একটা নিদর্শন আমরা খুঁজে পেয়েছি। এই যে পুঁথিগুলো আবিষ্কৃত হয়েছিল, আবিষ্কৃত পুঁথির রচয়িতা বাসলি সেবক। বাসলি মানে কি? উপাসনা। বাসলি উপাসনা করে যে বড়চণ্ডী দাস। বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থাকারে প্রকাশিত হয়। সেটা গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে। গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল, কোত্থেকে প্রকাশিত হয়েছিল? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এবং কত সালে প্রকাশিত হয়েছিল? 1916 খ্রিস্টাব্দে। চর্যাপদের পর বাংলা ভাষা ও সাহিত্যের দ্বিতীয় নিদর্শন এই গ্রন্থটি। এবং এই শ্রীকৃষ্ণ কীর্তনই হলো চর্যাপদের পর বাংলা ভাষার দ্বিতীয় নিদর্শন। এবং চর্যা যদি আবিষ্কৃত না হতো তাহলে হয়তো এই শ্রীকৃষ্ণ কীর্তনকে আমরা কি দাবি করতাম? যে বাংলা ভাষার আদি নিদর্শন হিসেবে দাবি করতে হতো শ্রীকৃষ্ণ কীর্তনকে। চর্যার সাহিত্য মূল্য বা এর ভাষাগত অবস্থানে যাই থাকুক, কিন্তু সেটা আমাদের এইটুকু করে দিয়েছে যে বাংলা সাহিত্যের ইতিহাসটাকে 750 বা 650 খ্রিস্টাব্দ পর্যন্ত টেনে নিয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন এই যে নামটা, এই নামকরণটা আসলে করেছিলেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, তার গ্রন্থে তিনি এই নামটা দিয়েছেন। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারের পর সময়কাল, কবি ও ভাষা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই যে শ্রীকৃষ্ণ কীর্তন তিনি যখন আবিষ্কার করলেন, এটা সময় কত সালে রচিত, এর কবি কে ছিলেন, এর ভাষা কি ছিল, এটা নিয়ে ব্যাপক আলোচনা এবং তোলপাড় শুরু হয়। তার নামকরণ নিয়েও সমস্যা দেখা দেয় এবং এটার নামকরণ কি হবে তা নিয়েও দেখা দেয়। আবিষ্কৃত পুঁথির এবং এই যে শ্রীকৃষ্ণ কীর্তন যে পুঁথিটা আবিষ্কৃত হয়েছিল, এর মধ্যে প্রথম দিকের কয়েকটি পৃষ্ঠা পাওয়া যায়নি এবং এই গ্রন্থের কি কয়েকটা পৃষ্ঠা পাওয়া যায়নি, ফলে গ্রন্থের প্রকৃত নাম উদ্ধার করা সম্ভব হয়নি। একটা বইয়ের আসলে নাম কি শুরুতেই থাকে, শুরুর যদি পৃষ্ঠাগুলো খুঁজে না পাওয়া যায় তাহলে এই বইয়ের নামটা আসলে খুঁজে পাওয়া কঠিন এবং সেই নামটা আসলে খুঁজে পাওয়া যায়নি। বসন্ত রঞ্জন রায় ভূমিকায় লিখেছেন, দীর্ঘকাল চণ্ডীদাস বিরচিত কৃষ্ণ কীর্তনের অস্তিত্ব শুনিয়ে আসিতেছিলাম। আমরা বহুদিন ধরে চণ্ডীদাস নামে একজন ব্যক্তি
কৃষ্ণ কীর্তন, কৃষ্ণের কীর্তন লিখেছিল, যেটা ভজন সঙ্গীতই হয়। এই কীর্তন লিখেছিলেন, কিন্তু তার আসলে অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না। এতদিনে তাহার সমাধান হয়ে গেল। এবং এই যে আমি গ্রন্থটা উদ্ধার করছি, তার মাধ্যমে কি এটা একটা সমাধান পাওয়া গেছে যে কৃষ্ণ কীর্তনের অস্তিত্ব পাওয়া গেল। এবং আমাদের ধারণা আলোচ্য পুঁথিই কৃষ্ণ কীর্তন। এবং আমাদের যে ধারণা, আমরা যারা এটা নিয়ে কাজ করছি, আমাদের মনে হচ্ছে যে এই বইটাই কি কৃষ্ণ কীর্তন গ্রন্থের বা চণ্ডীদাস যে গ্রন্থ লিখেছিলেন বা যে কৃষ্ণ কীর্তনের যে বন্দনা গেয়েছিলেন, তারই পুঁথি হলো এই কৃষ্ণ কীর্তন। এবং সেই হেতু উহার অনুরূপ নাম নির্দেশ করা হলো, এবং সেই কারণে এটার নাম শ্রীকৃষ্ণ কীর্তন রাখা হলো। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় আবার এটা শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি প্রস্তাব করেন। এর পিছনে আবার আরেকটা ইতিহাস আছে। ইতিহাসটা কি, যখন শ্রীকৃষ্ণ কীর্তন যে পুঁথিটা উদ্ধার করে নিয়ে এসেছিলেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, সেই গ্রন্থের ভিতরে একটা চিরকুট পাওয়া গিয়েছিল, চিঠি পাওয়া গিয়েছিল। সেখান থেকে আসলে কয়েকটা পৃষ্ঠা কেউ একজন পাঠ করার জন্য নিয়ে গিয়েছিলেন, এবং এইরকমই আর একটা চিরকুটে এটা না এখানে লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ শব্দটাও ছিল। ওই যে পৃষ্ঠাগুলা নিয়ে গিয়েছিল, ধারণা করা হচ্ছে কেউ পড়তে নিয়ে গিয়েছিল, সেই পৃষ্ঠাগুলা হয়তো আর এখানে ফেরত দেওয়া হয় না, কিংবা এই পুঁথির সাথে আসলে সেই পৃষ্ঠাগুলা আর ফেরত আসেনি বা সংযুক্ত হয়নি, যে কারণে আসলে নাম নিয়ে একটা বিভ্রান্ত রয়েই গেছে। তারপরে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ওই চিরকুট যেটা পাওয়া গেছে, যেখানে লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ, সেই সূত্র অনুযায়ী তিনি আসলে এটার নাম প্রস্তাব করেছিলেন শ্রীকৃষ্ণ সন্দর্ভ। আসলে নামটা এখানে আমি আমার অবস্থান থেকে যদি আসলে নামটা এখানে কতটুকু গুরুত্ব বহন করে, তার চাইতে গুরুত্ব বহন হলো তার অবস্থান এই পুঁথিটা খুঁজে পাওয়া, যা বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ভাষার ইতিহাস, বাংলা ভাষার বিবর্তন, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে, হয়ে যাবে। এই যে পৃষ্ঠাগুলোর কথা বললাম, যে পৃষ্ঠাগুলো এখনো উদ্ধার করা যায়নি, এখনো রয়ে গেছে। আসলে এটা আর কখনো উদ্ধার করা সম্ভব হবে কিনা, উনি আবিষ্কার করেছিলেন 1909 খ্রিস্টাব্দে, তারপরে আবার 100 বছরের বেশি সময় হয়ে গেছে। এখন বা সামনে আর এটা উদ্ধার করা সম্ভব হবে কিনা, এটা আসলে প্রশ্ন সাপেক্ষ বিষয়। তার সঠিক নাম সম্পর্কে স্থির সিদ্ধান্তে আসা সম্ভব নয়। ওইটা না পাওয়া গেলে আসলে নাম নিয়ে যে বিতর্ক বা বিভিন্ন জন বিভিন্ন মত দিচ্ছেন, এটা সমাধান করা সম্ভব নয়, বিতর্ক শেষ হবে না। এবং এই যে নামের যে বিতর্ক, এই বিতর্কটা আসলে শেষ করা সম্ভব হবে না যদি খুঁজে না পাওয়া যায়। এই শ্রীকৃষ্ণ কীর্তনের যে কাব্য পরিচিতিটা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি জয়দেবের সংস্কৃত গীত গোবিন্দ কাব্যের অনুকরণে রচিত রসময় আখ্যান। মানে এটা কি একটা কাহিনী, আখ্যান মানে কি একটা কাহিনী, রস, এতে রস আছে, প্রেমলীলা আছে, কামনা আছে, এই বিষয়গুলো তিনি আসলে কি রসাত্মক ভাবেই উপস্থাপন করেছেন, এবং এটা তিনি অনুসরণ করেছেন গীত গোবিন্দকে, যেটা জয়দেবের লেখা। শ্রীকৃষ্ণ কীর্তনে 418টি পদ যে পৃষ্ঠাগুলো পাওয়া গেছে, 151টি সংস্কৃত শ্লোক, কি শ্লোক পাওয়া গেছে, 151টি সংস্কৃত শ্লোক, 32টি রাগিনী এবং তার খণ্ড 13টি। এটা আমরা আগেও বলেছি, এখানে 13টি খণ্ডে রচিত হয়েছে। প্রধান চরিত্র মূলত 3টি, এখানে 3টা প্রধান চরিত্র রয়েছে, রাধা, কৃষ্ণ ও বরাই। আবার এটা কেউ বরাইও বলে, বরাই বা বরাই। কিছু অনুজ্জ্বল চরিত্র রয়েছে, যেমন রাধার যে স্বামী ছিল বা এখানে কৃষ্ণের মামা হিসেবে প্রতিষ্ঠিত, সে আসলে কি ছিল, নপুংসক ছিল। তো রাধার স্বামীর নাম ছিল আইহন। এই চরিত্রগুলো আমরা সামনে পাবো, এটা যখন বিস্তারিত আলোচনা হবে শ্রীকৃষ্ণ কীর্তন, তখন আসলে এগুলা সব বিস্তারিত আসবে। 3টা মুখ্য চরিত্র, রাধা, কৃষ্ণ এবং বরাই, এবং এর সাথে কিছু অনুজ্জ্বল চরিত্র ছিল। ভগবান বিষ্ণুর, এবং এটা আসলে কাহিনীটা কি, ভগবান বিষ্ণুর অবতার রূপে কৃষ্ণের জন্ম। কৃষ্ণ মানব সন্তান হিসেবে জন্ম নিয়েছে, এবং সে মানব সন্তান হিসেবে জন্ম নিয়েছে কি হিসেবে, যে দেবতা বা ভগবান বলি বিষ্ণুরই আরেকটা রূপ হিসেবে সে পৃথিবীতে জন্ম নিয়েছে। বরাইয়ের সহযোগিতায় বৃন্দাবনে রাধার সঙ্গে তার প্রণয় হয়, অভিশাপ। বৃন্দাবনে রাধার সঙ্গে কৃষ্ণের প্রেম হয়েছিল, এবং সেটা অভিসারও হয়েছিল, মিলিত হয়েছিল কৃষ্ণ রাধার সঙ্গে। সেখানে শ্রীকৃষ্ণ কীর্তনের শেষে দেখা যায় বৃন্দাবন এবং রাধা উভয়কে ত্যাগ করে কৃষ্ণের
কৃষ্ণ চিরতরে মথুরায় অভিপ্রয়াণ, মানে কি মথুরায় চলে যায়, এখান থেকে আবার স্বর্গলোকে সে চলে যায়, মথুরায় গমন করে, বৃন্দাবন ছেড়ে যায়, রাধাও ছেড়ে যায় কে কৃষ্ণ। এবং এই যে তার কৃষ্ণ রূপে জন্ম, অবতার হিসেবে কৃষ্ণ হিসেবে জন্ম, তারপরে রাধার সঙ্গে যে তার প্রেম গঠিত কাহিনী বা হৃদয় গঠিত কাহিনী, তারপরে বৃন্দাবনে রাধার সাথে মিলিত হওয়া, সেখান থেকে বৃন্দাবন এবং রাধাকে ভুলে সে আবার মথুরায় ফিরে গেছে, এই পুরা কাহিনীটাই, এই আখ্যানটাই আসলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল উপজীব্য বা মূল কাহিনী হলো এটাই। তো সুকুমার সেন বলেছেন শ্রীকৃষ্ণ কীর্তন নাট্যগীতি কাব্য দ্বারা, অর্থাৎ কতগুলো ছোট ছোট নাট্যগীতির মালা। এবং এই শ্রীকৃষ্ণ কীর্তন কি হবে, কিছু নাটক, মানে কি নাটকের মতো, যে নাটকটা গানের মাধ্যমে হয়, যে নাটকটা গীত আকারে হয়, গাওয়া হয়, সেটা কি বলা হয় কি নাট্যগীতি। এবং কিছু নাট্যগীতি এখানে একত্রিত হয়ে একটা মালার মতো তৈরি করেছে। রচনার গঠন হইতে মনে হয় আসলে এটি ছিল চিত্রনাট্য বা পাঞ্চালিকা নাট্য, অর্থাৎ পুতুল নাচের কতগুলো পালা। এবং এটা কি হইতে পারে, পুতুল নাচের যে গান বা পুতুল নাচের যে পালা তার মতো হইতে পারে। গানগুলির মাথায় রাগ তাল ছাড়াও অন্য কিছু নির্দেশ আছে। এবং এই যে গানের শুরুতে কি এটা কোন তালে লেখা হবে, কোন রাগে গাওয়া হবে, তালটা কি রকম হবে, যদি নৃত্য গীতি না হলে এটা কি তালের সাথে তালের কথা লেখা থাকতো না, নৃত্য রাগের কথা লেখা থাকতো না। তো এখানে আসলে কি নৃত্য গীতি হিসেবে বা নাট্য গীতি হিসেবে এটা এখানে উপস্থাপিত হয়েছে বা বর্ণনা করা হয়েছে। এখানে নির্দেশকগুলো সেই নির্দেশনাই বহন করে। এই নির্দেশ ঠিক অভিনয়ের নয়, এটা সরাসরি অভিনয় নয়, পুতুল নাচের সঙ্গে গীত অভিনয় রীতির নির্দেশ। এই যে নাচ হবে, নাচের সঙ্গে গাওয়া হবে, তারই একটা নির্দেশনা। এইখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলোতে আসলে সেই নিদর্শনটাই পাওয়া যায়। শ্রীকৃষ্ণ কীর্তনের তাৎপর্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত না হলে প্রাচীন বাংলা সাহিত্য এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের মধ্যে যে অন্ধকার যুগ আরো প্রলম্বিত হতো। এই যে আমরা অন্ধকার যুগটা বলেছি 1200 থেকে 1350 সাল পর্যন্ত, এই শ্রীকৃষ্ণ কীর্তন যদি খুঁজে পাওয়া না যেত, যদি আবিষ্কৃত না হতো, তাহলে কি বাংলা সাহিত্যের অন্ধকার যুগটা আরো প্রায় 150 বছর দীর্ঘায়িত হতো। আমরা বলতাম যে অন্ধকার যুগটা আরো দীর্ঘায়িত। তার মানে কি শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হয়েছে তাই অন্ধকার যুগ সংকুচিত হয়েছে। আরো কিছু যদি আবিষ্কৃত হতো তাহলে হয়তো আমরা এটাকে অন্ধকার যুগ বলতামই না। তো এই যে অন্ধকার যুগ, এই অন্ধকার যুগটাকে আসলে ছোট করে দিয়েছে কে? শ্রীকৃষ্ণ কীর্তন। সেই সাথে বাংলা ভাষার প্রাচীনতম রূপের সঙ্গে মধ্যযুগীয় বাংলা ভাষার যে সেতু বন্ধন হয়েছে এই আদি মধ্যযুগের কাব্যের মাধ্যমে, সেটাও সম্ভব। যে কথাটা আমি আগেই বলেছি, চর্যার ভাষা, চর্যার ভাষা নিয়ে আমরা কি শান্ত ভাষা, সন্ধ্যা ভাষা, আমরা যেভাবে উপস্থাপন করি। তো ওই যে এখানে একটা কি আলো আধারির খেলা আছে, আবার ভাষা নিয়ে মতভেদ আছে, আসলে এটা কি বাংলা বা বাংলার সাথে সম্পর্ক কতটুকু আছে। এই পর্যায় থেকে যে আধুনিক বাংলা যে বিবর্তিত হয়েছে মধ্যযুগে আরেকটা রূপ পেয়েছে বাংলা ভাষা, এবং একটা আরো স্পষ্টতর হয়েছে আমাদের কাছে যে এটা বাংলা ভাষা। তো এই দুইটা পর্যায়ের মধ্যে প্রাচীন যুগের সাথে মধ্যযুগের যে মেলবন্ধন বা সেতু বন্ধন বা মিলিয়ে দেওয়া, এই কাজটা আসলে সম্ভব হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হওয়ার কারণে, শ্রীকৃষ্ণ কীর্তন উদ্ধার হওয়ার কারণে। সাহিত্যিক তাৎপর্য কম নয়। আর শ্রীকৃষ্ণ কীর্তনের যে সাহিত্যিক মূল্য বা তার তাৎপর্য যদি আমরা চিন্তা করি, এটাও কিন্তু কম নয়। কাব্যে কৃষ্ণকে দেবতা হিসেবে না দেখিয়ে গ্রামের চঞ্চল যুবক হিসেবে দেখানো হয়েছে। এখানে চণ্ডীদাস কৃষ্ণকে কি দেখিয়েছেন? দেবতা নয়, সে কোথায় জন্ম নিয়েছে? গ্রামে জন্ম নিয়েছে, চঞ্চল যুবক হিসেবে জন্ম নিয়েছে। সে কি বা গ্রামের ছেলেদের মতো সে বাঁশি বাজায়, বাঁশি বাজিয়ে রাধাকে সে মুগ্ধ করেছে, পাগল করেছে, দেওয়ানা করেছে। ঠিক আছে, এই যে মানবীয় অবস্থায় তিনি নিয়ে এসেছেন, অর্থাৎ দেবতার মানবায়ন করেছে। দেবতাকে তিনি কার পর্যায়ে নিয়ে এসেছেন? মানবের পর্যায়ে নিয়ে এসেছেন। যদিও পরবর্তীতে বৈষ্ণব পদাবলীর সাহায্য শ্রীকৃষ্ণের উপস্থাপনের আঙ্গিক সম্পূর্ণ বদলে গিয়েছে। এই যে কৃষ্ণকে বড়চণ্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তনে মানবের পর্যায়ে নিয়ে এসেছে, সেটাকে আবার বৈষ্ণব পদাবলীতে সেখান থেকে আবার সরিয়ে দেওয়া হয়েছে, আবার তাকে কোথায় ফিরিয়ে দেওয়া হয়েছে? দেবতার পর্যায়ে দেওয়া হয়েছে। চৈতন্য যে প্রভাব, সেটাতে আসলে এটা স্পষ্ট হয়। আবার মানবের পর্যায় থেকে আবার তাকে কোথায়? দেবতার পর্যায়ে নেওয়া হয়েছে। তৎকালীন বৈষ্ণব পদাবলীর পদকর্তাগণ কৃষ্ণের মানবায়নকে পছন্দ করেন। এই যে চণ্ডীদাস কৃষ্ণকে মানবের পর্যায়ে নিয়ে এসেছিলেন, বৈষ্ণব পদাবলীর পদকর্তারা আবার এটাকে আসলে ভালো চোখে দেখেননি।
ধারণা করা হয়, যে কথাটা তোমাদের একটু আগে আমি বলেছিলাম, সেজন্যই কৃষ্ণ কীর্তনকে লুকিয়ে বা সরিয়ে ফেলা হয়েছিল। এই যে কৃষ্ণ কীর্তনকে বা শ্রীকৃষ্ণ কীর্তন যেটা আমরা বলি, এটাকে গোয়ালঘরে পাওয়া গেল, বা এই যে মধ্যযুগের যে একটা প্রভাব, বৈষ্ণব পদাবলীর যে একটা প্রভাব, সেই প্রভাব এখানে থাকতে পারে, যে এখানে দেবতাকে মানবের পর্যায়ে নিয়ে আসা হয়েছে, এটা আসলে মেনে নেওয়া যায় না, এটাকে তোমরা সরিয়ে ফেলো বা এটাকে নষ্ট করে দেওয়া হোক, এটাকে লুকিয়ে ফেলা হোক, তারও একটা প্রভাব এখানে থাকতে পারে, এরকম মত অনেকে দিয়ে থাকেন, কিন্তু এটা আসলে প্রতিষ্ঠিত, এটা আসলে বলা যাবে না। আর বাংলা সাহিত্যে দেবত্বের শৃঙ্খল মুক্ত হওয়ার প্রথম প্রয়াস শ্রীকৃষ্ণ কীর্তন। দেবতা দ্বারা প্রভাবিত হওয়া, দেবতার কাছে গণ্ডিবদ্ধ হয়ে থাকা, এইখান থেকে আসলে মানবের যে মুক্তি, মানবাত্মার যে মুক্তি, দেবাত্মা থেকে যে মানবাত্মার সৃষ্টি, সেটা আসলে প্রথম দেখা যায় কোথায়? শ্রীকৃষ্ণ কীর্তনে। এই প্রথম প্রয়াস বা প্রথম চেষ্টা এটা বলা যায়, এবং সেই চেষ্টাটাই করেছেন বড়চণ্ডী দাস তার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কিত প্রথম টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আজিজুল মামুন ভিএস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।